নমস্কার, ইনস্ক্রিপ্ট এডিটার্স চয়েসের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। অন্যান্য দিন এই স্বাগত জানানোটা আমি হাসি মুখে করি, সকলকে মন থেকে শুভেচ্ছা জানাই, কিন্তু আজকে শুভেচ্ছা জানানোর মন আর নেই। যেভাবে নিরস্ত্র ভারতীয়দের ওপর কাশ্মীরে হামলা নেমে এসেছে, যেভাবে 28 জন ভারতীয় নাগরিককে হত্যা করা হয়েছে, তাতে বাকি 100 কোটির মতো আমারও হাসি ফিকে হয়ে গিয়েছে। নির্ঘুম কাটছে রাত, আর শুধু জেগে আছে কিছু প্রশ্নটা সঙ্গত আমার, আপনার, সবার। এই হত্যাকাণ্ডের দায় কার? এই হত্যাকাণ্ড কি বিচ্ছিন্ন ঘটনা? এই হত্যাকাণ্ডের শেষ কোথায়? বন্ধুদের আড্ডায় আমরা অনেক সময় খোলা মনে আলোচনা করি জঙ্গিবাদ কী ও কেন। জঙ্গি যারা, তাদের আদৌ কি কোনো রাজনৈতিক আদর্শ আছে? সেই আদর্শটা কি? কিন্তু এই ঘটনার পর, কাশ্মীরে 28 জন নিরস্ত্র নিরপরাধ পর্যটকের মৃত্যুর পর আসলে যে প্রশ্নটা মনে জাগছে তা হলো, যে আদর্শ মানুষকে, নিরস্ত্র নিরপরাধ মানুষকে এভাবে হত্যা করে, সেই আদর্শের সভ্যতার কি আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে? সভ্যতা কি এই ধরনের আদর্শকে এন্ডোর্স করবে? পৃথিবীর কোথাও কি এই ধরনের আদর্শকে এন্ডোর্স করা হবে? আমরা সকলেই সেই ছবিটি এতক্ষণে দেখে ফেলেছি। একজন স্ত্রী তার স্বামীর বেআব্রু নিথর দেহের পাশে বসে বিলাপ করছে। এই মেয়েটি আমাদের বোন, এই মেয়েটি আমাদের দেশ। আর যে নিহত মানুষটি আমাদের শহীদ ভাই, সে জঙ্গিবাদের শিকার। আর জঙ্গিবাদ ঠিক এমনই দেখতে। এই মুহূর্তে আমাদের প্রশ্ন একটাই, এই হত্যার দায় কার? আর কত স্বজন আমরা হারাবো? এর শেষ কোথায়? ঠিক এই সময়টা বেছে বেছে, এই সময়টাকেই কেন নিজেদের অপারেশনের সময় হিসেবে বেছে নিল জঙ্গিরা? আপনারা এতক্ষণে জেনে গিয়েছেন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে লস্করের শাখা সংগঠন TRF, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ এই গোষ্ঠী। এই হত্যার জন্য তারা খুব পরিকল্পনা করে সময়টা নির্ধারণ করেছিল। এটাকে পরিভাষায় বলা হয় স্ট্র্যাটেজিক টাইম। কেন এই সময়টাকে স্ট্র্যাটেজিক টাইম হিসেবে বাছা হলো? তার কারণ US ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স ঠিক এই সময়টাই ভারতে এসেছিল। আর জঙ্গিদের এটা একটা প্লেবুক ট্রিক। আপনারা মনে করতে পারেন 2000 সালে যখন বিল ক্লিন্টন ভারতে আসেন, ঠিক এইভাবেই চিতি সিংপুরায় অন্তত 35 জন শিখ সাধারণ মানুষের উপর হামলা করা হয়। মনে করতে পারেন অটল বিহারী বাজপেয়ী যখন বাসে করে লাহোর যাচ্ছেন, 20 জন হিন্দুকে রাজৌরি এবং উধমপুরে 3টি জঙ্গি হামলায় হত্যা করা হয়। আসলে একই সঙ্গে দুটি দেশকে বার্তা দিতে চাইছে এই জঙ্গিরা। একটি দেশের নাম ভারত, একটি দেশের নাম আমেরিকা। খুব স্পষ্টভাবে এই জঙ্গিরা এই মুহূর্তে যখন কাশ্মীরে আবার শান্তি ফিরছে, সারা দেশের পর্যটকরা যাচ্ছেন, কাশ্মীরের মানুষ যখন 2 পয়সা রোজগার করছেন, তারা যখন ভালো আছেন, তখন এই জঙ্গিরা চাইছে কাশ্মীরকে বিচ্ছিন্ন করতে, কাশ্মীরের সাধারণ মানুষকে ভাতে মারতে। 2023 সালে, আমি যদি খুব ভুল না করি, 2 কোটির বেশি, 2 কোটি 11 লক্ষ পর্যটক কাশ্মীরে গিয়েছিল। 2024 সালে 2 কোটি 35 লক্ষ লোক কাশ্মীরে গিয়েছিল। কিন্তু গতকালের ঘটনার পর আমরা জানি 2025-এর শেষে এই সংখ্যাটা শূন্যে গিয়ে দাঁড়াবে। বাড়বে অবিশ্বাস, বাড়বে সন্দেহ, রোষ, অশান্তি। বিচ্ছিন্ন দ্বীপ হয়ে উঠবে কাশ্মীর। আর এটাই চায় TRF-এর মতো জঙ্গি সংগঠন। JD ভ্যানকে তারা বার্তা দিতে চায়, অল ইজ নট ওয়েল। এই জঙ্গিহানা কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয়। এমনকি জোরের সঙ্গে বলছি, মুম্বাই হামলার সঙ্গেও এই ঘটনার গভীর যোগ রয়েছে। এই সময়কে TRF বেছে নিয়েছে তার প্রধান কারণ তাহাউর রানার প্রত্যর্পণ। 2009 সাল থেকে তাহাউর রানা মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দী ছিল। দিন কয়েক আগেই তাকে দেশে ফেরাতে সক্ষম হয় ভারত। ভারতীয় কূটনীতির এটা একটা বড় সাফল্য বলে মনে করা হচ্ছিল। তাহাউর রানা পাকিস্তানি মিলিটারির সঙ্গে তার নারীর যোগ। পাকিস্তানি মিলিটারিতে একসময় ডাক্তার হিসেবে কাজ করেছে সে। তারপর দেশ ছেড়ে সে নিজেকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করে। তাহাউর রানার বাল্য বন্ধু, আমরা এখন সকলেই তার নাম জানি, ডেভিড কোলম্যান হেডলি। এই হেডলি এবং রানা জুটি মুম্বাই হামলার খরচ বহন করেছিল। আর মুম্বাই হামলা করেছিল লস্কর, যে লস্করের শাখা সংগঠন TRF। লস্করের সঙ্গে গভীরভাবে যুক্ত রানা হেডলি।
2007 সালে রানা মুম্বাইয়ে একটি অফিস তৈরি করে। হেডলি সেই অফিসে আসে এবং গোটা মুম্বাইয়ের ম্যাপিং করে সে, কোথায় কখন কিভাবে হামলা হবে তার পরিকল্পনা করে সে। আমরা জানি সেই হামলায় আমরা 160 জন নিরপরাধ ভারতীয়কে হারিয়েছিলাম। সেই ঘটনারই সূত্র ধরে এই ঘটনা ঘটেছে। রানা ধরা পড়তেই গোটা দেশে প্রশ্ন ওঠা শুরু হয়েছে, ডেভিড কোলম্যানকে কেন ফেরত দেওয়া হচ্ছে না? কবে ডেভিড কোলম্যান হেডলিকে প্রত্যর্পণ করবে আমেরিকা? আর তাই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুদেশকে ঝটকা দিতে, দুদেশকে বার্তা দিতে এই প্রি প্ল্যান্ড স্ট্র্যাটেজিক অ্যাটাক, এই ঘটনা খুব পরিষ্কারভাবে আমাদের ইন্টেলিজেন্স ফেলিওরকে সামনে আনে, আমাদের সিকিউরিটির ব্যর্থতাকে সামনে আনে। এই মুহূর্তে আমাদের গোটা দেশ চাই রেসপন্স, প্রত্যুত্তর। কেমন প্রত্যুত্তর? কেউ বলবে বালাকোটের মতো, কেউ বলবে ডিপ্লোম্যাটিক, কেউ বলবে ইকোনমিক। আমি বলবো সরাসরি প্রত্যাঘাতের প্রথম এবং প্রধান পথ হলো ডেভিড কোলম্যান হেডলিকে এখনই ভারতে ফিরিয়ে আনা। এই অনুষ্ঠানের পর যারা এই অনুষ্ঠান দেখলেন, আমরা চাইব প্রত্যেকে দাবি করুন, শুধু রানা নয়, হেডলিকেও ফেরত চাই। সেটাই হবে পাকিস্তানের কাছে, টিআরএফের কাছে আমাদের দেওয়া প্রথম সমুচিত জবাব। আমাদের কাশ্মীর নিয়ে একের পর এক এপিসোড আপনাদের সামনে আসবে। আমরা কাশ্মীরের ঘটনার নেপথ্যে কারা আছে আপনাদের সামনে ডিকোড করব। দেখতে থাকুন ইনস্ক্রিপ্ট এডিটরস চয়েস। ধন্যবাদ।